প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে কিছু কথা নিয়ে আহ, আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে কথাগুলো বলা অনেক জরুরি। বর্তমান প্রেক্ষাপটে একজন আহ, মজলুম নেতার বিরুদ্ধে, যিনি তার জীবনের সর্বশেষ ত্যাগ করেছে, তিনি তার 42টি প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান এবং তার পরিবার পরিজন বিসর্জন দিয়ে রাজনীতিতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদেশ এবং নির্দেশ পালন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম উত্তর জেলার দায়িত্ব গ্রহণ করেন। তিনি তখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। সেই সময়কাল থেকে তার ধারাবাহিকতা, তিনি ধাপে ধাপে রাজনীতিকে সুষ্ঠু পরিবেশের মেধা বিকাশের মাধ্যমে সুসংগঠিত একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। তিনি আর কেউ নন, তিনি চট্টগ্রাম 4 আসন থেকে 12ই ফেব্রুয়ারি যিনি গণমানুষের ভোটে সরাসরি নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে ধানের শীষ প্রতীক নিয়ে, তিনি আসলাম চৌধুরী। আজ আমরা সে আসলাম চৌধুরীকে নিয়ে কিছু আলোচনা করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিছু সূরার মধ্যে আয়াতে নাজিল করেছেন যে ধৈর্যশীলদের বিষয় নিয়ে। সেখানে যেমন বিশেষ করে উল্লেখযোগ্য পবিত্র কোরআনের সূরা বাকারার 153 নম্বর আয়াতে উনি বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছেন। তো এইরকম আরো অনেক কিছু আছে, যেমন সূরা ঝুমুরে আছে, ইমরানে আছে, অনেকগুলো মানে সূরার মধ্যে অনেকগুলো আয়াতে বিশেষ করে উল্লেখ করেছেন সেই ধৈর্যশীলদের জন্য। সূরা আজ-জুমার আয়াত 10-এ বলেছেন, হে আমার মুমিন বান্দারা, যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই দুনিয়ায় সৎ কর্মশীল, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। আর আল্লাহর জমিন প্রশস্ত, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের পুরস্কার কোনো হিসাব ছাড়াই পূর্ণাঙ্গভাবে দেওয়া হবে। আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন আসলাম চৌধুরীর ধৈর্য, সেই বিশাল মনকে নিয়ে তিনি ধৈর্য ধারণ করেছেন। তিনি 8 বছর 3 মাস 5 দিন কারাগারে টানাবন্দি থাকা অবস্থায় নেতা কর্মীদেরকে উৎসাহ দিত ধৈর্যের মাধ্যমে। তাদেরকে বারবার বলতো, ধৈর্য ধরো, এই সরকারের পতন খুব শীঘ্রই হবে। তিনি এই রকম বলতে 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 আজকে সেই ধৈর্যের পরীক্ষার মাধ্যমে আমরা ফলাফল পেয়েছি। এটা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন ধৈর্যশীলদের বিষয়ে। সেই কারণে এই আসলাম চৌধুরী যে কত ধৈর্যশীল সেটাই আজ প্রমাণিত হলো। নেত্রীর একটি বক্তব্যের উক্তি দিয়ে বলবো, যিনি আজকেই তার ফেসবুক আইডিতে, তার ব্যক্তিগত আইডিতে তিনি বলেছেন উক্তিতে যে, মানুষকে কথাই নয় কাজে বিচার করুন, সময় একমাত্র আয়না, যেখানে সব মুখোশ খুলে যায়। এই কথার মাধ্যমে এবং কোরআনের সেই ধৈর্যশীলদের বিষয়গুলো নিয়ে আসলাম চৌধুরীর এই বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়েন। কারণ তার ধৈর্য কত বৃহৎ সেটা কল্পনাও করতে পারেন না। যারা কারাগারে গিয়েছিল একমাত্র তারাই বলতে পারবে, যারা কারাগার থেকে মুক্ত হয়ে বিভিন্ন মানুষজনের সাথে তাদের কথাবার্তাগুলো সে সময় সর্বপ্রথম কথা তুলত আসলাম চৌধুরীর সহযোগিতার কথা। তিনি এমন একটি নেতা, তিনি পুরো সীতাকুণ্ড না, আকবর শাহ না, পাহাড়তলি না,
তিনি সমগ্র বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদী আদর্শের জিয়া পরিবারের সমর্থকদের নিয়ে চিন্তা ভাবনা করেছেন। তিনি তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন, যে যখন কারাগারে গিয়েছেন সেই কারাগারে যাদের সাথে দেখা হয়েছে তাদেরকে এই পরামর্শ দিয়েছে। সুতরাং আজকে যারা তার বিরুদ্ধে যে ঋণখেলাপির খেতাব দিয়ে আপিল করেছেন, তারা নিশ্চয়ই তার সেই সহযোগিতার আওতায়ও ছিলেন। যদি আসলাম চৌধুরী সত্যিকার ঋণখেলাপি হয়ে থাকে, তাহলে এই ঋণখেলাপির একটা অংশ আপনারাই গ্রহণ করতে হবে। কারণ আপনাদের জামাত ইসলামীর যত বড় বড় নেতারা ছিল, কেন্দ্রীয় নেতারা ছিল, তার সাথে কারাগারে ছিল, তারা কি পরিমাণ সহযোগিতা পেয়েছে তাদের কাছে জিজ্ঞেস করবেন। আপনি আনোয়ার সিদ্দিকী সাহেবকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাকে যখন যুগপৎ আন্দোলনে আমরা জোট করেছিলাম, তখন আসলাম চৌধুরীর নির্দেশে আমরা বারবার সমগ্র সীতাকুণ্ডবাসীর, সমগ্র চট্টলাবাসীর যে মামলাগুলো হয়েছে তাদের আগাম জামিনের ব্যবস্থা করেছি, তাদের যাতায়াতের ব্যবস্থা করেছি, হাইকোর্ট পর্যন্ত থাকা, খাওয়া এবং ফেরত আসা পর্যন্ত। এমনকি যে সকল নেতা কর্মী কারাগারে গিয়েছে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতার মাধ্যমেও তিনি সহযোগিতা করেছেন। সুতরাং সেই ধারাবাহিকতায় আমি একটি প্রশ্ন করব, যদি এই আসলাম চৌধুরী ঋণখেলাপি হয়ে থাকে তাহলে কাদের জন্য হয়েছে? তার দলের জন্য হয়েছে, দলের নেতা কর্মীদের জন্য হয়েছে, বর্তমান যারা বিরোধী দল আছে, যে ইসলামের নামে যে সংগঠনটি জামায়াত ইসলামী, তারা যে তার বিরুদ্ধে অপপ্রচার করছে, সেটার দায়ভার, সেই ঋণখেলাপির দায়ভার তাদের কাঁধেও একটু আসে। কারণ আসলাম চৌধুরী সেই 2009 সাল থেকে আপনাদের সাথে যেভাবে আন্দোলন সংগ্রামে আপনাদেরকে ঐক্যবদ্ধ করেছিল, আমি আনোয়ার সিদ্দিকী সহ, সে সময় তহিদ ভাই ছিলেন একজন পৌরসভার নেতা, তিনিও জানেন আমি মঞ্জু হাইকোর্টে গিয়ে কি পরিমাণ কষ্ট নিয়ে, নিজে না খেয়ে, নিজে ঘুম না গিয়ে তাদেরকে মামলা থেকে জামিন করিয়েছি এবং কারাগার থেকে মুক্ত করেছি, তাদের পরিবারকে সহযোগিতা করেছি এই আসলাম চৌধুরীর আর্থিক সহযোগিতায়। এটা অস্বীকার করতে পারবেন না আপনারা কেউ, যেহেতু আমার কাছে নথিপত্রগুলো এখনো রয়েছে। সুতরাং আপনারা সাবধান, কথা বলছেন, ষড়যন্ত্র করছেন, আপনারা গুপ্ত বাহিনী, সেটাও আমরা জানি। এই গুপ্ত বাহিনী যে এত মুনাফেকের কাজ করবে সেটা আমরা কোনোদিন জানতাম না। আমাদের যাই পর্যন্ত মূল কথা নয়, আমরা আগে ছিলাম, এখনো আছি, সুতরাং উনি বড় ভাই হিসেবে অবশ্যই আমাদেরকে দেখবেন, আমরা অবশ্যই সার্বিক অবশ্যই সহযোগিতা করবো। সেই হিসেবে আমরা ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সবকিছু থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের অন্য কোথাও যেখানে যেতে হবো, আমরা চাই আমাদের মধ্যে কোনো অবস্থা ঐক্য যাতে বিনষ্ট না হয় এবং পারস্পরিক যেটা শ্রদ্ধা ভালোবাসা আছে সেটা থাকবে, সার্বিক সহযোগিতা অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা সীতাকুণ্ডকে এগিয়ে নিয়ে যাবো। যখন আনোয়ার সিদ্দিকীর বাড়িতে আমাদের নেতা, যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, বিজয়ী হয়ে আসলাম চৌধুরী স্যার আনোয়ার সিদ্দিকী লিটনের বাসায় যায়, বাসায় গিয়ে তাকে মিষ্টি খাওয়ানোর থেকে শুরু করে তার সাথে আলাপ হয় এবং সুন্দর পরিবেশে। কারণ আমার দলের প্রধান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গর্ব কাজ, গর্বদেশ, সবার আগে বাংলাদেশ এবং সবাইকে নিয়ে বাংলাদেশ। এই কথাটাকে তিনি বুকে ধারণ করে সেই মন মানসিকতা নিয়েই আপনাকে মিষ্টি খাওয়ানোর জন্য আপনার বাসায় গিয়েছে। তখন তিনি নিজেই বলেছেন, আসলাম ভাই আপনি আমার মুরব্বী, আমার বড় ভাই, আমি আমার যে আপিল করা হয়েছে সে আপিলটি আমি উগ্র করে নেব। ফেব্রুয়ারির 15 তারিখেই আপনি একটি আবেদন করেছেন, আপনার স্বাক্ষরিত একটি আবেদনে আপনি প্রত্যাহার করার জন্য আবেদন করেছেন আপনার আইনজীবীর কাছে। সেই আইনজীবী
সে ফাইলটি কোর্টকে দেয় এবং কোর্ট কোনো না কোনো কারণে সেটা দীর্ঘায়িত করে শুনানির জন্য। এক পর্যায়ে গিয়ে আবারও আপনি প্রমাণ করলেন যে মুনাফিকি এবং ষড়যন্ত্রকারী হিসেবে আপনি চিহ্নিত হচ্ছেন, সেটার প্রমাণ হচ্ছে এই কারণেই 12 তারিখ যখন 12 তারিখ মে মাসের 12 তারিখেই আপনি আবার আবেদন করেছেন যে আগে প্রত্যাহারের আবেদন করেছিলেন সে প্রত্যাহারের জন্য আবার আরেকটা আবেদন করেছেন। সুতরাং আপনি এক ডিলে দুই পাখি মারতে চেয়েছেন। সুতরাং আপনি বুঝেন মানে আপনি কত জঘন্য কাজ করেছেন। আপনারা যে কথা দিয়ে কথা রাখতে পারেন না, সেটা হলো তার দালালি প্রমাণ। আমি আপনাদের মাধ্যমে আজকে আমি এখানে দিব, আপনারা দেখবেন, সে কাগজগুলোও দেখবেন। একটা জিনিস মনে রাখবেন, এই দলটি যখন থেকে শুরু হয়েছে বাংলাদেশে কখনো সে বাংলা ভাষা চায়নি, তারা উর্দু ভাষা চেয়েছে। তারা বাংলাদেশের লাল সবুজের পতাকা চায়নি, তারা বাংলাদেশের মানচিত্র চায়নি, তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায়নি, তারা বাংলাদেশের গণতন্ত্র চায়নি। তারা কি চেয়েছে? তারা তাবেদার, অন্য রাষ্ট্রের তাবেদারি করার জন্য এই বাংলাদেশের রাজনীতিতে একটি অংশ হয়েছে মাত্র। আমি মনে করি তারুণ্যের অহংকার, যার একটি স্লোগানেই আজকে তিনি প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব। উনি ওনার বক্তব্যে এই যে ঋণ খেলাপিদের বিষয়ে কি কথা বলেছেন সেটা আপনাদেরকে একটু মাথায় ঢোকাতে হবে। আমি আরো কিছু তথ্য দিয়ে আপনাদেরকে প্রমাণ করাচ্ছি। এটা একটু হচ্ছে দুর্নীতি, একটু ঋণগ্রস্ত বা তারা ব্যাংক ডিফল্ট। দেখুন, আমাদের 60 লক্ষ নেতাকর্মীর নামে বিগত স্বৈরাচার সরকার কেস দিয়েছিল। আমাদের দলের মধ্যে যারা আছেন, যারা আমাদের দলীয় রাজনীতির সাথে আছে, যারা ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে, তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য চলতে দেওয়া হয়নি, তাদেরকে ব্যবসা বাণিজ্যকে বাধাগ্রস্ত করা হয়েছে, তাদের ন্যায্য ব্যাংক লোন যেটা আছে সেটা তাদেরকে দেওয়া হয়নি। ইচ্ছাকৃতভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে সিক করে দেওয়া হয়েছে গত 16 বছর ধরে। কাজেই এরকম একটি অবস্থার মধ্যে আমাদের লোকজন, আমাদের ব্যবসায়ীরা, আমাদের নেতাকর্মীরা যারা ব্যবসা বাণিজ্য করতেন, তাদের জন্য তো এরকম ডিফল্ট হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। তাদেরকে জোর করে ডিফল্ট করানো হয়েছে। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে। রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমাদের এসআই কমিটির সদস্য, আমাদের চট্টগ্রামের গৌরব, জননেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী, তিনি কিন্তু বর্তমান অর্থ পরিকল্পনা মন্ত্রী। তিনি সংসদে কি বলেছেন সেটাও একটু শুনুন। বিএনপির যারা ব্যবসায়ী আছে তারা কেউ ব্যবসা করতে পারে না। তাদের গ্যাসের লাইন কেটে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হয়েছে। এই বিএনপি নেতা যাদেরকে খেলাপি বলা হচ্ছে, তারা এই দীর্ঘ সময়ে অনেকে পালিয়ে বেরিয়েছে, বাড়িতে থাকতে পারে না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে। অনেকে জেলের মধ্যে অবস্থান করেছেন মাননীয় স্পিকার। এখন জেলে বসে ব্যাংকের ঋণ পরিশোধ করা কি এত সহজ ব্যাপার? এই হচ্ছে বিএনপির অবস্থা। তারা কেন ঋণ খেলাপি হয়েছে, তাদেরকে কেন আজকে ঋণ খেলাপি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে? একটা মানুষ, আপনি চিন্তা করেন, একটা রাজনীতিবিদ, একটা সিনিয়র রাজনীতিবিদ, আসলাম চৌধুরী ইজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওনার নেতৃত্বে উত্তর জেলা সংগঠিত হয়েছে, তার পরিণামে সরকারের প্রতিহিংসার শিকার, তার পরিণামে আজকে আইনের অপশাসনের শিকার। কিভাবে বাংলাদেশের তার সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে, তার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। মহিলা আসনের এমপি, তার বক্তব্যে কি বলছে এই ঋণ খেলাপি বিষয়ে, সেটাও একটু জানা আপনাদের প্রয়োজন আছে। আপনারা দেখুন। ঋণ খেলাপি, বিএনপির যাদেরকে ঋণ খেলাপি বলা হয়, দীর্ঘ 17 বছরে এই ঋণ খেলাপি
যারা বিএনপির সাথে সংশ্লিষ্ট রাজনীতির সাথে জড়িত, বিএনপি করেছে, তারা কিন্তু একসময় অনেক ভালো বিজনেসম্যান ছিলেন এবং তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দিয়ে হোক, তাদেরকে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করে হোক, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে হোক, এই যে ব্যবসায়ীদেরকে টার্গেট করে, যেই ব্যবসায়ীগুলো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং বিএনপিতে কিন্তু প্রচুর বড় বড় ব্যবসায়ী আছে যাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে বা বড় বড় এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে। হ্যাঁ, এই ব্যবসায়ীগুলোর কিন্তু বর্তমানে অনেক ব্যবসায়ী আছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, এবং এই বন্ধের পিছনের ইতিহাস যদি আমরা ঘাঁটি, আমরা দেখব যে প্রত্যেকটা ব্যবসায়ী 3-4 বছর করে জেলে ছিল বা জেল থেকে বের হয়েছে, আবার ঢুকেছে, রিঅ্যারেস্ট হয়েছে, সৌন অ্যারেস্ট হয়েছে, এবং এই ব্যবসায়ীগুলোকে কিন্তু প্রথমে পলিটিক্যাল মামলায় ঢুকানো হয়, পরবর্তীতে তাদেরকে বিভিন্ন ধরনের দুর্নীতির মামলা, তারপরে হচ্ছে অর্থ আত্মসাতের মামলা দিয়ে তাদেরকে হচ্ছে বছরের পর বছর জেল খাটানোর পায়তারা করে। তাহলে একটা ব্যবসায়ী যদি দীর্ঘদিন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন থাকে, তাহলে তার প্রতিষ্ঠানটা কিভাবে চলবে? আর যেখানে একজন ব্যক্তি যখন জেলখানায় থাকে, সেই ব্যক্তি কিন্তু তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোনো কিছু সাইন সিগনেচার করতে পারে না। সেটা তাহলে দীর্ঘ 17 বছরে যারা নাকি এরকম জেলখানায় বন্দী ছিলেন, বড় বড় রাজনীতিবিদ প্লাস ব্যবসায়ী, তারা কিন্তু প্রপারলি ব্যবসা প্রতিষ্ঠান রান করতে পারেননি। টক শোতে আমাদের এই বিএনপি নেতা উনিও একটি ওনার উদাহরণ তুলে ধরেছেন, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। উনি কি বলেছেন? গত 17 বছরে যারা বড় ব্যবসায়ী, তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারেনি, ব্যবসাটাও সরকারি দলের হাতে কুক্ষিগত হয়ে গেছিল। আসলাম চৌধুরী গত 17 বছরের বেশিরভাগ সময় উনি জেলখানায় ছিলেন। দেখুন, আমাদের আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব উনি কি বলেছিলেন? সমাধান করি। এই আইনগুলো এমন না যে কোরআনিক ভার্সন, এই আইনগুলো আজকে পাশ করলে এমন না যে কালকে আবার এটা সংশোধন করতে পারবো না। অনুধাবন করতে পারবেন, নিজে হয়তো লজ্জাও পেতে পারেন। আসলাম চৌধুরী দীর্ঘ 8 বছর জেল খেটেছেন, আমাদের হুমায়রা আপা 1 বছরও জেল খাটেননি। সুতরাং তিনি আসলে বুঝবেন না কিভাবে আসলাম চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানকে শেখ হাসিনা ধ্বংস করেছিল। তিনি ঋণ খেলাপি হয়েছেন, শেখ হাসিনা তাকে বাধ্য করেছিল। 8টা বছর জেল খেটে গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে তিনি কিন্তু জামিন পেয়েছেন। আপনাদেরকে কয়েকটি টিভির যে বিশেষ রিপোর্ট, সেখানে আসলাম চৌধুরীকে কেন আজকে ষড়যন্ত্রের এই বেড়াজালে পড়তে হয়েছে, সেটার একমাত্র কারণ এই টিভির নিউজগুলো দেখুন আপনারা। 2007 সালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে নাম লেখান আসলাম। অর্থবিত্তের দাপটে 2 বছরের মধ্যেই তিনি জেলা সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন। পাশাপাশি কেন্দ্রেও সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়ে যান তিনি। সবশেষ বিএনপির নতুন কমিটিতে তাকে যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। অভিযোগ আছে, জামায়াত নেতা সাইদির বিচারের প্রথম রায় প্রকাশের পর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সব ধরনের তাণ্ডবের নেপথ্যে ছিলেন আসলাম চৌধুরীর অর্থ ও লোকবল সরবরাহ। এজন্য 2 দফায় তিনি গ্রেপ্তারও হন। সীতাকুণ্ড উপজেলা এবং সিটি কর্পোরেশনের উত্তর পাহাড়তলী ও উত্তর কাট্টলী ওয়ার্ড নিয়ে গঠিত সীতাকুণ্ড আসনটি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ব্যাপক আধিপত্য থাকায় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এটি। যখন দলের দায়িত্ব নিয়েছিলেন উত্তর জেলা বিএনপির সেক্রেটারি হিসেবে, তখন ওনার কিছু কর্মকাণ্ড, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম যখন কারাগার থেকে আসলাম চৌধুরী বের হয়, তখন সংবর্ধনা দেয়। এই সীতাকুণ্ড মানুষের উদ্দেশ্যে তিনি একটি সীতাকুণ্ডের মঞ্চে বক্তব্য রেখেছিলেন। তখন আসলাম চৌধুরীকে মানে সীতাকুণ্ডবাসীর অভিভাবক হিসেবে উনি পরিচিত করে গিয়েছেন। দীর্ঘদিনের পট পরিবর্তনের কারণে অনেক নেতা আসলে সিনিয়র হয়েছে। এখানে এক নেতার এক পুষ্টা কার্যকরী করতে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আরও যারা আছে, যারা দলের নিবেদিত কর্মী, তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হচ্ছে। পরে আসলাম চৌধুরী যখন দায়িত্ব গ্রহণ করে দলের, তখন থেকে যে দলে একটি ঐক্যবদ্ধ শৃঙ্খলা ফিরে এসেছে তার কিছু তথ্য প্রমাণ, এবং বিগত সরকার আমলে
যে আন্দোলন সংগ্রাম হয়েছে তার কিছু তথ্য যে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করা, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আপনি ওখানে দাঁড়াইলে শুধু আমরা মানুষ এন্ট্রান্স করতেছি আমাদের ভালো ছেলে আছে, ভালো ছেলে রাস্তা আছে। একটা ষড়যন্ত্র দেখেন, আসলাম চৌধুরী বিভিন্ন সময় যখন আন্দোলন সংগ্রাম হরতাল লাগাতার অবরোধ পরিচালনা করেছিলেন, তখনের সেই ভিডিও কিছু সংবাদপত্র থেকে সংগ্রহ করা, সেগুলো আপনাদেরকে দিচ্ছি। সেই কারণে আসলাম চৌধুরী এই স্বৈরাচারী সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি বারবার জেল কেটেছেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। তার এই সমস্ত কর্মকাণ্ডে তখন বাংলাদেশের, সমগ্র বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি করেছে এই সীতাকুণ্ডবাসী। যেমন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বৈরাচারী স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই যে হাসান মাহমুদ, তিনি কি বলেছেন আসলাম চৌধুরীকে সহ কারাগারে নেওয়ার পরে খালেদা জিয়াকেও কারাগারে বন্দী করার জন্য। তাহলে বুঝেন ষড়যন্ত্রটা কোথায়, কিভাবে এই ষড়যন্ত্র এখনো লিপ্ত, সেটা তার প্রমাণ এখানেই। তাদের পরিকল্পনা ছিল, সেই জন্যই আমরা তাকে ধরেছি। আরও কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী চক্রান্তের তথ্য পাওয়া গেছে বলেও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি শুধু একা নন, আরও কয়েকজন আছে, আমাদের গোয়েন্দারা সেই তথ্য কালেকশন করে আমরা সময় মতো আপনাদের। আমি সরকারকে অনুরোধ জানাবো, আসলাম চৌধুরীকে শুধু রিমান্ডে নিলে হবে না, বিএনপির অন্যান্য নেতা তাদেরকেও রিমান্ডে নেওয়া হোক, প্রয়োজনে খালেদা জিয়াকেও রিমান্ডে নেওয়া হোক, তাহলে সবকিছু বেরিয়ে আসবে। পরিবার অতীতে যেভাবে ভূমিকা রেখেছিল এবং বর্তমান সময়েও তাদেরকে বর্তমানে পেয়েছি শেখ হাসিনা সরকার যেভাবে ভোটের 2 দিন আগে প্রশাসনের র্যাব বাহিনী দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, একইভাবে বাদলকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাদের নামে মিথ্যা অস্ত্র মামলা দেওয়া হয়। বন্ধুগণ, রোকন এত জনপ্রিয় ব্যক্তি ছিল এবং চেয়ারম্যান দানের শীষ প্রতীকের জন্য সে কাজ করছিল। আমাদের ওই কেন্দ্রে জিতবে, আমাদের রোকন মেম্বারও জিতবে, দানের শিশু বিপুল করে জিতবে। সেই জন্য সেখানকার চেয়ারম্যান প্রার্থী সহ সবাই মিলে সরকারের ছত্রছায়ায় তাকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী পর্যায়ে জেল হাজতে দেওয়া হয়। আজকের এই সভার মাধ্যমে আমরা তার মুক্তি দাবি করছি। তার বিরুদ্ধে নাশকতার অপর 2 মামলায় 6 জুন রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। আসলাম চৌধুরীকে গত 15 মে রাজধানীর পুরীর বিশ্ব রোড থেকে আটক করে পুলিশ। 15 মে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে রাজধানীর কুড়িল থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে নাশকতার 2টি ও রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়। সোমবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। 3 মামলায় 30 দিনের রিমান্ড চায় পুলিশ। ষড়যন্ত্র করেছেন এমন অভিযোগ এনে শনিবার তাকে রাজধানীর
খিলগা এলাকা থেকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। গোয়েন্দাদের দাবি, আসলাম চৌধুরী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, এর দালিলিক প্রমাণ তাদের কাছে আছে। এই ব্যক্তিটি কনস্পিরেসির সঙ্গে সম্পৃক্ত। আসলাম চৌধুরীকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে সিএমএম আদালতে পাঠানো হয়। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির জন্যই এই মামলা দেয়া হয়েছে। আসলাম চৌধুরী বিগত 23/2/2013 তারিখে একটি দুর্ঘটনা ঘটায়, অন্যদিকে 22/4/2013 তারিখে আরও একটি দুর্ঘটনা ঘটায়। ফলে শাহবাগ থানায় একটি মামলা হয় এবং ঢাকার কোতোয়ালি থানায় আরও একটি মামলা হয়। এই দুটো মামলায় তাকে বিগত 2021 সনের জানুয়ারি মাসের 11 তারিখে সোনেরেস দেখানো হয়েছে। নির্বাচন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন, এই নির্বাচনে মানুষের যে সাড়া আছে, আমার বিশ্বাস যে স্বতঃস্ফূর্তভাবে সবাই ধানের শীষ প্রতীকে বিজয়ী করবে 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ। আমাদের নির্বাচনে এলাকার শান্তি শৃঙ্খলাগুলো বজায় রাখা, পরিবেশ সৃষ্টি করা যাতে বিনিয়োগকারীরা ভালো বিনিয়োগ করতে পারে এবং তার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, এইসবগুলো হলো আমাদের মূল লক্ষ্য। তাছাড়া আইটি শিল্প আর বিভিন্ন এটা শিল্প অঞ্চলগুলো বন্ধ শিল্পগুলো চালু করা, সব মিলে একটা আন্তরিক পরিবেশ সৃষ্টি করলে আমার বিশ্বাস যে এটা কর্মমুখর সীতাকুণ্ড এবং আকবরশাহী চট্টগ্রাম 4 নির্বাচনী এলাকা একটা আদর্শ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হবে। শুধু নেতা না, উনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী নেতা। উনি ইনশাল্লাহ এখান থেকে শুধু 2 নম্বর, আমি বাড়ির থেকে আমাদের আবেগ দিয়ে আমরা মানুষ থেকে বুঝাইতেছি উনি অনেক কীরকম মানুষ। উনি ইনশাল্লাহ বিপুল ভোটে জয় হয়ে ইনশাল্লাহ সংসদে যাবে, এমপি হলে উনি মন্ত্রী পাবে, এটা আমাদের শতভাগ বিশ্বাস। ওনার তুলনা হয় না, ওনার মতো মানুষ আমাদের সারা চট্টগ্রাম ডিস্ট্রিক্টে নাই। আসলাম চৌধুরীকে ঠেকানোর জন্য ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 9 বছর কারাগারে বন্দী করে রেখেছেন। আমরা বারবার জেল খেলেছি, যতবার আমরা জেলখানায় গেছি ততবার ওনাকে দেখতে পেয়েছি। উনি সাধারণ মানুষকে যতটুকু সাহায্য সহযোগিতা করেছেন এবং ওনার কোনো তুলনা হতে পারে না। আসলাম চৌধুরী শুধু সীতাকুণ্ড বিএনপির নেতা না, আসলাম চৌধুরী হচ্ছেন সীতাকুণ্ড গণমানুষের নেতা, কৃষকের নেতা, গরিব দুঃখীর নেতা, সারা বাংলাদেশের নেতা। দীর্ঘ 8 বছর পর জামিনত মুক্ত হয়ে নিজ উপজেলাত হাজারো মানুষের ভালোবাসায় সিক্তই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমাদের বিরুদ্ধে পার্টি জামাত আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, হাইকোর্টে সুপ্রিম কোর্টে লড়তেই পারে। ভোটের মাঠে না লড়ে তারা আদালতে লড়ারটাকে বেশি পছন্দ করছে এবং সেটা চলছে। আমি কখনো হতাশ হইনি, আমি হতাশ কোনো ব্যক্তি না, কিন্তু আমি তো সংগ্রামী মানুষ, সবসময় সংগ্রাম করে যাই। আসলাম চৌধুরী আপনাদের দোয়ায় বিজয়ী হবে ইনশাল্লাহ। সুতরাং আপনাদের মুনাফিকি এবং বেঈমানি বারবার মানুষের সামনে চিত্রায়িত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। কারণ আসলাম চৌধুরী সীতাকুণ্ডের গণমানুষের আস্থা, ভালোবাসা এবং বিশ্বাসের প্রতীক। সেই কারণে 12 ফেব্রুয়ারি তাকে বিপুল ভোটে বিজয় করে তারা নির্বাচিত করেছে। বাংলাদেশের জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, এই রাষ্ট্রের মালিকই আসলাম চৌধুরীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে এবং আসলাম চৌধুরীর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকে সরকার গঠন করতে সক্ষম করেছে এই বাংলার জনগণ। তারা জানে কোন দল নির্বাচিত হলে সরকার গঠন করলে জনগণের মঙ্গল হবে, সেটা বর্তমানে তারা বুঝতে পারছেন। জনগণও এখন ধীরে ধীরে দেখতে পাচ্ছেন তারেক রহমানের যে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো
ধাপে ধাপে তিনি নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো কর্মকাণ্ড অলরেডি ইতিমধ্যেই পরিচালিত হচ্ছে। আজকে এই পর্যন্ত। আগামীতে আসলাম চৌধুরীর এই ধরনের ইতিহাস তুলে ধরার জন্য অনেক সময়ের বিষয়, একদিনে এতগুলো কিছু বলা সম্ভব হবে না। আমি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আপনাদের সামনে আরো অনেক তথ্য উপস্থাপন করব।